In 2009, Colwell requested me to direct a play for their Sharad Utsav. A full-fledged Durga Puja had not yet started in the Netherlands. The rehearsals started in the summer. They were hosted on weekend afternoons by members of Colwell at their homes in different towns and cities in the Netherlands. On any given weekend, they would drive maybe up to 200 kilometers to the rehearsal and back. It was fun. I had chosen the play Jodi Arikbar by Badal Sarkar. After the first reading, there was a collective sigh from the cast. The play is in verse. Lines had to be memorized, and ad-libbing was not an option. But we pressed on. Over time, the cast learned to appreciate the beautiful rhythm and refined humor of the text. The performance was on a Saturday afternoon at a community hall in Amstelveen. Costume sets and makeup were all done by members of Cornwall. My wife was at the keyboard providing live music and sound effects for the play. I was at the controls for the lights. As the play progressed, reactions from the audience and their applause let us know that the play was a success. কাগজে লোহার কন্ট্রাক্ট নিয়ে যা দেখাচ্ছিল সব ঝুটছিল এই তো বেরোলো এখন কি বেরোলো আদালতে কিছু প্রমাণ হয়েছিল না প্রমাণই হলো যে আর একবার সুযোগ পেলে সবার যে পরিবর্তন হয় তা নয় চোর যে ছিল সে চোরই রয়ে গেল হয়ে গেল আরো বড় চোর দিল মানে লুট ঝুট ঝুট বিলকুল ঝুট সবাই খেপে গেল নাকি কতসি কতসি আরে অতসির কাল হলো শেষ মেম সাহেব বলো বুঝলা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি লাগাই রে মারানের কেস লোকে দিবে চলো তো অতসি ঘরে যায় এই কি বুঝলা তুই আরে বাস তুই বলে দিলে কি স্বপ্ন দেখে গেছি জীবন সঙ্গিনী ভাই তুমি আছো তো সামনে করা আরে আরে তোমার পুরা কপালের দোষ জানো সে মজার স্বপ্ন আমাকে বিয়ে না করে তুমি যেন ওর হাতে পড়ে গেছে কি অবস্থা আমিও দেখেছি জানি চোরটাকে বিয়ে করে অতসি অতসি টাকাটা পুলিশে দেওয়া ছিল কি দয়া করে ছেড়ে দিয়ে মাথা ফেলেছি আমি হ্যাঁ তুমি প্রিন্সিপাল আমি তোরা চাই বানাতে না দেখি আচ্ছা কি ভাই নীন্দ লেগে গেল না বাবা করো না বলে যা হইতে শুনে কি কি রকম বলুন না স্যার আরে কতবার বলা যায় চায় পানি পোলাও জি হুজুর আমি পরে আসি মানে না কি করে সকলে একই স্বপ্ন দেখে স্বপ্ন নয় এর মধ্যে একটা কোনো বড় গোলযোগ রয়েছে তার মানে ম্যাজিক দেখো নাকি কেউ নাকি কোনো পরি এলো বর্দিতে সমুদ্রে ঢেউ চড়ে সমুদ্রের ঢেউ পড়ি আহা কি পড়ি না দিল কেন ব্রিজদার ভালো বর নয় ওই জানো বদরসিকা রসিক সে যতবাদই হই সাহিত্যিক বটে আহা সাহিত্যের নামটাকে দেখতে অন্ধকার একেবারে নাম ডাকতে কত হতে পারে বিবাহ বন্ধন থেকে মুক্তি পেলে সেটা তো দেখলেই স্বপ্নে স্বপ্ন নয় এর মধ্যে একটা কোনো গন্ডগোল আছে জটিল ব্যাপার আছে আমি যেন পেয়ে গেছি প্রায় স্বপ্নে তো আরো দেখলাম না হলে কি কি হয় কেন টাকা হয় আরে টাকার লোক তুমি চোরকেও বিয়ে করতে পারো আর তুমি মন ধরো জিন নিয়ে সারাদিন জিন Next year, in 2010, Kolol decided to organize the first ever Durga Puja in the Netherlands. It was not going to be a weekend affair, but a full-fledged 5-day one. Of course, there would be cultural activities every evening. And they requested me to direct a play to be performed on one of those evenings. We had already done Jodi Arikbar the previous year, so the core cast was in place. This time we needed some more actors and actresses. I had decided to push the envelope and choose a more difficult play. Utpal Datto's
Teenage Tolwar. The cast members were also working very hard to organize the first ever Pujo in Netherlands, besides the rehearsals for the play. They had to work really hard, but their hard work paid off and the play was a success. My Sharad Shubhecha, the Bengali community in the Netherlands. Stay well, stay safe. Finally, direction Shomo Sengupta. Production Indian Bengali Association. সুধীজন, চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, নাটকের প্রারম্ভেই করি নিবেদন, অধমের নাম সত্যসিন্ধু। আর না, আমার নাম শান্তনু চ্যাটার্জি। এই নাটকে পনা দিয়ে শুরু করার কারণ একটাই, আমাকে বলেছে আজকে কল্লোলের নাটক সম্বন্ধে একটু স্মৃতিচারণা করতে। তার নাটকের স্মৃতিচারণা করতে গেলে একটু নাটকে পনা তো আসবেই। কল্লোলের নাটক সেটা তো শুধু নাটক ছিল না, সেটা ছিল একটা টিম বিল্ডিং। পুজোর 3 মাস আগে থেকে নাটকের রিহার্সাল শুরু হতো, আর সেই রিহার্সাল মানে প্রত্যেকটা রিহার্সালে পল্লব থাকতো। পল্লব ছিল প্রেসিডেন্ট, আমি ছিলাম সেক্রেটারি, আমরা দুজনেই থাকতাম। অতএব প্রত্যেকটা রিহার্সাল হতো, তার সঙ্গে পুজোর মিটিংও হতো। আমাদের মনে আছে এখনো, যখন প্রথম কল্লোলের ঠাকুর আসে, সেই যে ঠাকুরের বক্স এসছিল, তার মধ্যে একটা বক্স ছিল, তার মধ্যে ছিল ঢাক, আর ছিল 2টো টিনের তলোয়ার। সেই ছিল কল্লোলের পুজোর প্রথম নাটক, টিনের তলোয়ার। আমি ভাবলাম তিনি ডাক্তার করেছে। ডাক্তারি করেছে? সে ডাক্তার ফিল্মের কাজ করো মানে? কাল রাতে এত টেনেছি না, বলছি কাল রাতে এত টেনেছি, এখনো নেশার ঘোর কাটেনি। স্পষ্ট মনে হলো, দেখলাম ওখানে এক ভীষণ দর্শনার চামুন্ডা বসে আছে। কিন্তু এ তো হতে পারে না, এ তো শোভা বাজার, আমাদের থিয়েটার। এখানে তো এমন কাণ্ড করতে পারে না, তার মানে আরো ক্ষমতা আমি ওকে জীবনে দেখিনি। ময়না হও পায়রা হও আমি জানি না। তবে কল্লোলের নাটকের শুরু তার একটু আগে, পুজো শুরুর আগেই কল্লোলের প্রথম নাটক হয়, সেটার নাম ছিল যদি আরেকবার, বাদল সরকারের, যেটার শুরুটা দিয়ে আমি আমার কথাটা বলা শুরু করলাম। কটা বাজে? 5:30। চুল্লি আঁচ হয়ে গেল। চায়ের কি হলো? পানি আছে চুল্লি पर। 3 নম্বর দিদিমণি স্নানে গেছে সেই ভোরে, এসেই এখনই চাকই করে মাথা খাবে তো। नहीं नहीं, 3 नंबर दीदी मोनी माथा नहीं खावे। अच्छा दीदी, सच्चा दीदी, अखाना बख्शीश दिलो का हमारे। ओके मामा के लोगों की खेती माँ के दिले। এই যে বকশিস দেয়, তাকে আমি দেবতুল্য মানি। বুদ্ধদেব, যীশু খ্রিস্ট, অন্নপূর্ণা তিনি। কল্লোলে যে যদি আরেকবার নাটক হয়েছিল, তার আগেও নাটক হতো না তা না, তবে ওই হালকা নাটক, যেটা চেঞ্জ করেন সৌম্য সেনগুপ্ত। সৌম্য সেনগুপ্ত সত্যি কথা বলতে আমাদের নাটকের ধ্যান ধারণাই বদলে দেন। আমাদের মধ্যে যে কনফিডেন্স উনি জুগিয়েছিলেন, সেটা না হলে অন্তত আমি যে নাটক করে এসেছি ওখানে, তার কোনোটাই করে উঠতে পারতাম না। উনি আমাদেরকে দিয়ে ইভেন টিনের তলোয়ার করিয়েছিলেন, সেই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই নাটকে আমার একটা ডায়ালগ ছিল যে আমি বাংলার গ্যারিক, আসল গ্যারিক কল্লোলের কিন্তু সৌম্য সেনগুপ্ত। সৌম্যদা, যদি আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, এবং যদি শুনছেন তাহলে আপনাকে অসীম ধন্যবাদ এবং অনেক অনেক নমস্কার। মাদুর বাজে দিতান্তা দিতান্তা, আজকে বাতাস নেশায় চুল, আজকে মাতাল সমুদ্র, সূর্যি মামা যায় তাকে, রাত হলো যে দিন কাটে।
পৃথিবীর পরিক্রমা তো চলবে আরো বহুদিন। সভ্যতার ইতিহাস এখনো অসমাপ্ত, এখনো বিলীন ভবিষ্যৎ অজানার অন্ধকারে। অতীতের ভার তবু যদি ক্লান্ত করে, বুদ্ধাজিন করুক উদ্ধার। এই ভিডিও আরেকটু বাকি, তবু যে এসব কথা বলি হেতু তার আমি আর নেই এতে। নমস্কার, চলি। নমস্কার, আমি শুভ্রদীপা ভট্টাচার্যা। ঝকঝকে নীল আকাশ চারিদিকে, মানে শরৎকাল এসে গেছে, এবং শরৎকাল এসে গেছে মানে মায়েরও আসার সময় হয়ে গেছে। কিন্তু এবছরে করোনার জন্য বিভিন্ন প্রতিকূলতার কারণে কল্লোল নেদারল্যান্ডস ডিসাইড করেছে যে এবছরে পুজো তারা করবে না, এবং আমার মতে সেটি একটি খুব রেসপন্সিবল ডিসিশন। কিন্তু পুজো হচ্ছে না মানেই যে পুরনো স্মৃতি রোমন্থন করা যাবে না, সেটা তো নয়। 10 বছরের পুজো কল্লোলের, বুঝতেই পারছেন, প্রচুর স্মৃতি বিজড়িত এই পুজো। কারোর কারোর কাছে এই পুজোটা একটা নস্টালজিয়ার মতন, আমার কাছেও তাই। তো কল্লোলের পুজোর গল্প বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে নাটক। কল্লোলের পুজোর প্রথম বছর থেকে আমি কল্লোলের নাটকে অংশগ্রহণ করেছি, এবং নাটকটি আমার মনের ভীষণ কাছের, এবং কল্লোলে অংশগ্রহণ করার জন্য আরো মনের কাছের হয়ে উঠেছিল। প্রথম বছর পুজোয় যে নাটকটি করা হয়েছিল কল্লোলের মঞ্চে, সেটা হচ্ছে টিনের তলোয়ার। সেখান থেকে চটপট একটা ছোট্ট গল্প স্মৃতি বলে ফেলি। অনেক স্মৃতি, মানে এত স্মৃতি যে বলতে গেলে সারা দিন কেটে যাবে, তাও ছোটখাটো করে বলতে হচ্ছে। সেটা হচ্ছে টিনের তলোয়ারটি করা হয়েছিল আন্ডার দ্য ডিরেকশন অফ শ্রী সৌম্য সেনগুপ্তা। তো আর আমি সেখানে ময়না করবার সৌভাগ্য হয়েছিল আমার। তো একটা সিন ছিল যেখানে স্টেজের ভেতরে স্টেজ, এবং সেখানে আমার হাজবেন্ড কৌশিক ভট্টাচার্যও সেটাতে পার্ট নিয়েছিল। আর ও নাটকের থেকে ভীষণ দূরে থাকে, প্রত্যেকবার রিহার্সালে কৌশিক বকা খেত যে পার্ট মুখস্থ করে আসেনি বলে। তো মঞ্চে দাঁড়িয়ে একটা সিন ছিল আমার আর কৌশিকের একসাথে। কৌশিককে একটা কবিতা বলতে হবে, আমাকে একটা বলতে হবে, মানে ওটা সিনের মধ্যে একটা আর কি অ্যাক্টিং এর সিন চলছিল। তো কৌশিক উঠে দাঁড়িয়ে গড়গড় গড়গড় করে নিজের কবিতাটা বলে ফেলেছে। সেটা শুনে আমি এমন ঘাবড়ে গেছি, যেটা আমার কোনোদিনও হয় না, সেটা আমি আমার কবিতাটা ভুলে গেছিলাম। এবং আরো স্ট্রেঞ্জ ব্যাপার যেটা, যে লোক প্রত্যেক দিন পাঠ মুখস্থ না করার জন্য বকুনি খেত, সে আমাকে প্রম্পট করে দিয়েছিল সে কবিতাটা, যেটা তার কাছ থেকে আমি এক্সপেক্টই করিনি। এটা হচ্ছে একটা স্মৃতি আমি কোনোদিনও ভুলবো না, কারণ যেটা যার কাছ থেকে এক্সপেক্টেড না সেটা হয়ে গেলে একটা অদ্ভুত ব্যাপার মনে হয়, যে এটা কি করে হলো। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার সাথে নাটকে আরেকজন অভিনয় করেছিল, আমার খুব কাছের একজন, ঋতুদি। তো একটা সিনে ছিল ঋতুদি আমাকে মানে শাসন করছে গালে চড় মেরে, এবং সেই সিনটাতে মানে যে রিহার্সালের সময় রোজই আমি খেতুম একটি করে চড়, নাটকের দিনে সে চড়টা এমন, সে 82 শিক্ষার চড় বলে না, সেই এমনই একটা, উফ, আমার এখনো মনে আছে। আমার নেক্সট ফিউ সেকেন্ডসের জন্য কানটা ভোঁ ভোঁ করছিল। স্টিল মানে এত কিছু, এত ভালো ভালো স্মৃতি রয়েছে। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই কল্লোলকে, এবং সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। সখী, কত রঙ্গ জানো তুমি? তাই রঙ্গ করো দিবানিশি। বিষাদ কোথায়? শোভা দেখো ধরে না ধরা। উষা হাসে সুনীল আকাশে, সরোবরে হাসিছে নলিনী। দিন উকি ঝুঁকি যায়, ধীর বায়ু ধায়, ফোটায় কুসুম ফুল, মধুক আকুল ফুলে ফুলে করে ছুটোছুটি। মনে হয় বিশ্ব জয় কুসুমে গঠিত, অবিরত ফুটিছে কুসুম শ্রেণী। কমল শাসনী এ প্রভাতে বিষাদে কে রহে? বেড়ে বিলা বেড়ে, ব্রাভো ব্রাভো। রাধা একলা রয়েছে, হেতা কোথা? পারবো না, আমি পারবো না। এ কি কেহ নাই হেতা, শুধু মোর বিলাপের প্রতিধ্বনি ধীরে ধীরে বাজে বুকে।
দেখি ও হেতা কতকাল, দেখি অনুরাধা আসে কি না আসে। ওখানে মাতাল মাতালের দল হল্লা করছে। কোথায় কয়েকজন মাতাল শুধু ওখানে, বাকিরা সব মানুষ, দর্শক, আমাদের দেবতা। ওই ওরা হাততালি দিচ্ছে, তোকে আশীর্বাদ করছে, তুই নিয়ে আসে আশীর্বাদ। চিৎকার করে কি সব বলছে, আমি যাবো না। অনুরাধা এসে তো ফিরে বিমোহিনী রূপের আভায়। আমি দাসী, কিঙ্করিতে কেন দাওলাজ? সুহাসিনী জানো নাহি কত সুধা রেখেছে লুকায় ওই নয়নের কোলে, যত দেখি দেখিয়ে না ভুলে আজ হেরি বলে বলে নূতন মাধুরী কণা। স্বাদ হয় হাসি হয় হাসিতে অসরে, হাসিতে অসরে, হাসিতে অসরে, প্রাণী প্রাণী মিশিতে দুজনে। কুমার অবলে রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমের গান তব। যতক্ষণ তুমি রহ পাশে প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যায় তুমি যাও চলে। শূন্য প্রাণ পড়ে থাকে আপন হারা, শুনি বিহঙ্গের গান চমকে করা, মনে হয় তোমার আহ্বান। বলয় সুমিরে চুপি চুপি শুনি তব মধুময় বাণী। বলো বলো কত দিনে হইবে মিলন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবারে তো শুনেছেন পুজো হচ্ছে না, খুবই দুঃখের ব্যাপার। কিন্তু কি করা যাবে, হ্যাঁ, পরিস্থিতি যা, পরিস্থিতি মানিয়ে চলতে হবে আমাদেরকে। পুজোর কথা মনে পড়লেই খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ প্রতি বছর আমরা এই সময় এত ব্যস্ত থাকতাম পুজো নিয়ে। নাটক, রিহার্সাল, পুজোর মিটিং, কত রকম আলোচনা, অ্যারেঞ্জমেন্ট সবই আবার মিস করছি আমরা। অন্যান্য বছর তো এপ্রিল থেকে আমরা এত বিজি হয়ে যাই, প্রতি সপ্তাহে রিহার্সাল, এ শহর ও শহর, রিহার্সাল, আড্ডা, খাওয়া দাওয়া, এবার সবই মিস। কি করা যাবে আর। নাটকের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করি। সালটা তখন 2010, আমাদের নাটক ছিল টিনের তলোয়ার, আর আমার রোল ছিল আবার ওই নাট্য কোম্পানির মালিক বীরকৃষ্ণ দা। তো ভদ্রলোক এমনিতে ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার একটু আবার ওই মাদকের প্রতি আসক্তি এবং নারীর প্রতি আরো বেশি আসক্তি ছিল তার। তো নাটকটা করার পরে যখন আমি স্টেজ থেকে নামলাম, খুব হাততালি ফাততালি পড়লো, মনে তো ভালোই হয়েছে নাটকটা। তো আমার মেয়ে প্রথম বলল, মেয়ে তখন 6 বছর বয়স, মেয়ে তখন প্রথম বললো আমাকে যে, বাবা তুমি কি খুব দুষ্টু লোক? সর্বনাশ কাণ্ড। তারপর আমার শাশুড়ি সে বছর এসেছিলেন হল্যান্ডে আমাদের সঙ্গে, আমাদের কাছে বেড়াতে। তো শাশুড়ি বললেন, দেখো বাবা, নাটক দেখার সময় তোমার উপর এত রাগ ধরছিল না, মনে হচ্ছিল সত্যি তুমি এরকম ধরনের লোক নাকি ও। আসুন, যা হয়েছে হয়েছে, আর যেন বাবা এইসব চরিত্র নিও না নাটকে, কারণ এইসব চরিত্র করতে করতে না একবার চরিত্র মধ্যে ঢুকে গেলে আর বেরোনো যায় না। তো তখন বুঝলাম না নাটকটা ভালোই করেছিলাম তাহলে। যাক, এসব তো আনন্দের কথা, হাসির কথা বলেই এবারে কাটাতে হবে বছরটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসবেন, মজায় থাকবেন, তাহলেই করোনা দূরে থাকবে। ওকে, নমস্কার। তুমি বাবুকে গাল দিয়েছো? উনি বলেছেন সুরের বাচ্চা। প্রিয় না, তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। আর আপনি বলেছেন শালা। না 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 না, এসব শুনে আমার বড় খারাপ লেগেছে জানেন। বুঝলাম মশাই আমাকে আড়ালে যা তা গালি দেন। তা গাল তোরকে আড়ালেই দেয়, নলে কি মুখের উপর বলবো সুরের? না না না, এসব শুনে আমার বড় 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 খারাপ লেগেছে। তারপর সব ওই 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 সাদা হরলাল সিং, আমার পাটের দালাল, সম্প্রতি 3.5 লাখ টাকা লোকসান করে দিয়েছে আমার বিরাট বালতি পোতা সংসার, পাটের দালালি, সুদের কারবার, চিনির এজেন্সি, সুদের কারবার, আর থিয়েটার সংসার। সম্প্রতি ওই 3.5 লক্ষ টাকা লোকসানকে আমি ঠিক করেছি থিয়েটারের ব্যবসায় তুলে দেবো। হ্যাঁ, থিয়েটার তুলে দেবেন মানে? তুলে দেবো। তাহলে আমাদের কি হবে? এই এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাবো বাবু? না না, একটা কথা বিবেচনা করুন বাবু, এতগুলো মেয়ে ছেলে রেখে কি হবে? একটা কথা ভেবে দেখুন, আসল ব্যাপারটা তো সবার সেই একই। একটা মেয়ের পেছনে যা ঢালেন বাবু, তাতে 10 থিয়েটার প্রতিপালিত হতে পারে।
আমাদের ব্যবসা রমরম করে চলছে। এই গত 3 মাসে আপনার 38,000 টাকা তুলে দিয়েছি। ওটুকু মুনাফাকে আমরা লস বলে ধরি কাপ্তান বাবু, লস লস। নমস্কার। বাংলাকে খুবই ভালোবাসি, আর বিশেষ করে বাঙালির দুর্গাপূজা। দুর্গাপূজার এই আনন্দ এই বিদেশে এসে কতটা যে ভালো লেগেছে তা কি করে বোঝাবো। পুজোর আনন্দ আর ভালো লাগার অনেক রকম আছে। তার মধ্যে একটা বিশেষ কারণ হলো আমাদের এই নাটক। আমি নাটক করি, মানে নাটকে অংশগ্রহণ করি। আর এখানকার সবচেয়ে বড় বাঙালি অর্গানাইজেশন হলো কল্লোল। এই কল্লোলের নাটক কিরকম আমার কাছে ও আমার কি লাগে, হ্যাঁ কি লাগে। আমাদের নাট্যগোষ্ঠীর একজন বিশেষ দেবাশিস ভট্টাচার্য, তার কথায় সায় দিয়ে বলি, নাটক আমাদের নেশা নয়, তারও বেশি। যেমন আমাদের খিদে পায়, ঘুম পায়, সেই রকম আমাদের নাটকের থেকে তার রিহার্সালের আনন্দ আরো অনেক বেশি। আমাদের নিজেদের ডায়লগ ভুলে গিয়ে আমরা অন্য ডায়লগগুলোকে মুখস্থ করে ফেলি। আর 2 নম্বর হচ্ছে, ধরুন আমি নাটকের চরিত্রে আমি ভূপেন, আর ডাকছি অজিতকে। আমি ভূপেন, কিন্তু অজিতকে বলছি, এই ভূপেন তোর খাওয়া হলো? সকালে তো সবাই তো হো 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 করে হেসে উঠলো। এইসব মজা আর কি। তার উপর নানা রকমের খাবার দাবার কোথায় যে সব হারিয়ে গেল, এই করোনা এসে সব মাটি করে দিয়ে গেল। আমাদের নিজেদের সব থেকে ভালো লাগা আমার নিজের একটা চরিত্র, যেটাতে আমি হয়েছিলাম মনোহর। নাটকটার নাম বল্লভপুরের রূপকথা। শান্তনু চ্যাটার্জি ছিল ডিরেক্টর। নাটকের প্রপ ছিল খানসামার পাগড়ি। তো নিজে 4 জনের পাগড়ি বেঁধে দিয়েছি, বেশ সুন্দর গোলাপি রঙের। তো আমার ড্রেস চেঞ্জটা খুব তাড়াতাড়ি ছিল, ভালো করে নিজেরটা বাঁধতে পারিনি, খুলে গেল স্টেজের মধ্যে নাটকের মাঝখানে। বুঝতেই পাচ্ছেন কি অবস্থা, পুরো নার্ভাস। গেলাম ভুলে আমার নিজের ডায়লগটা। তো ওই পাগড়ি নিয়ে একটা ঝটপট মনের থেকেই ডায়লগ বানিয়ে এই পাগড়িটা বাঁধতে আরম্ভ করলাম ওই স্টেজেতেই। আপনারা সবাই ভালো থাকুন, এই আশা ও কামনা করে শেষ করছি। নমস্কার। নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে। এবছর আমরা অনেকগুলো ডিজিটাল প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে হাজির। প্যান্ডেমিকের কারণে যেহেতু পুজো করা সম্ভব হয়নি, কিন্তু এই ডিজিটাল প্রোগ্রামগুলো দিয়ে উই আর রিলিভিং আওয়ার লাস্ট 10 years অফ কল্লোল। তো এর মধ্যে একটা নাটকের ওপর, আপনারা যারা কল্লোলে বহুদিন ধরে আসছেন আপনারা জানেন যে কল্লোলের দুর্গাপুজো এবং অষ্টমীর সঙ্গে নাটক অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং ইনফ্যাক্ট অষ্টমী ইজ ইনকমপ্লিট উইদাউট কল্লোলের নাটক। তো এই নাটকের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় মে-জুন মাস থেকে, এবং প্রচুর খাওয়া দাওয়া, হই হুল্লোড়, বিস্তর রিহার্সাল, ঝগড়া, তর্ক, ভালোবাসা এইসব করে শেষে আপনারা দেখেন অষ্টমীর সন্ধ্যের প্রোডাকশনটা। তো এটা একটা ভীষণ আনন্দ এক্সপিরিয়েন্স। এবং এই সব নাটকগুলো যখন আমরা রিহার্স করি, আমরা অনেক কিছু নতুন মজার ঘটনার মধ্যে দিয়ে যাই, আমরা অনেক কিছু মজার এক্সপিরিয়েন্স আমাদের কালেক্ট হয়। তা আজকে সেই সবই আমরা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমারও এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। 2012 সালে যখন প্রথম আমি কল্লোলে নাটক করি, তখন আমি রিলেটিভলি নিউ কামার কল্লোলে। আমি 2011 থেকে আসছি। তো সে বছরে বাদল সরকারের বড় পিসিমা হয়েছিল, বড় পিসিমার রোলে আমি করেছিলাম। শান্তনুদা ডিরেক্টর ছিল। শান্তনুদা, সোমা আর পল্লবদার হাত ধরেই আমার আসা নাটকে বলতে পারেন। পল্লবদা ছিল বড় পিসিমশাই। ছিলাম তা ছিলে, কিন্তু এখন
তোমার মেয়েকে নিয়ে তোমার না যত চিন্তা তার 10 গুণ আমাকে করতে হচ্ছে ঢাকায় পড়ে। কেন? তোমার তো মেয়ে নেই। থাকলে তো ভালো ছিল, তোমার বড়দি তাকে নিয়ে ব্যস্ত থাকতো, আমিও নিরিবিলি শুধু চুরুট খেতে পারতাম। এখন তোমার মেয়েকে নিয়ে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা কেন হচ্ছে না সে নিয়ে মাথা ঘামিয়ে আমার টাক পড়ে গেল। তোমার টাক তো অনুর জন্মের আগে থেকেই। এখন আরো বেড়েছে, আরো বাড়বে। তোমার বড়দি প্রতিজ্ঞা করে এসছে যে অনুর বিয়ের ব্যবস্থা না করে কলকাতা ছাড়বে, তাতে আমার সেই লখনৌয়ের প্র্যাকটিস চলে যায়। তো দেখ, অনুর বিয়ে কেন মানে কথাটা এতই দুর্বোধ্য নাকি? হ্যাঁ, মানে ভেবে দেখিনি তো কোনোদিন। মানে কলেজে পড়ছে, হল্লা করছে, সংসারও চালাচ্ছে, এই তো কেটে যাচ্ছে বেশ। ও এরকম চলতে চলতে অনুর বিয়েটা আপসে হয়ে গেলেই বোধহয় তোমার ভালো হয় নাকি? সেটা ওরকম ভেবে দেখিনি, বুঝলে। তা মানে যদি অনু খুশি হয় তা ভাববো ভালোই হয়েছে। তাহলে তোমার একটা কথা বলি যোগী, বলো। বলি যে যে ব্যাপারটা হলো, এখনকার বিয়ের ব্যাপারটা হলো, এই না আমিও তো তাই বলছি, কখন বেরোবে? আমরা গেলে তবে তো ওদের খাওয়া দাওয়া হবে। আমাকে ভীষণ ভীষণ আমাকে নিয়ে মজা করতো, কারণ আমি খুবই তখন নতুন, অতএব ওরা ভীষণ মজা করতো। আর ইনফ্যাক্ট পল্লবদা আমাকে পিসি বলে ডাকতো। যেই রিহার্সাল শুরু হওয়ার আগে জিজ্ঞেস করতো পিসি এসছে, পিসি না এলে তো রিহার্সাল হবে না। এবং যে মুহূর্তে আমি ঘরে ঢুকতাম বলতো এই তো পিসি এসে গেছে, এইবার রিহার্সাল শুরু করো। তো এরকম একটা শান্তনুদার একটা ডাইরেক্টিভ ছিল আমার ওপর যে দেখো তোমার এন্ট্রি স্টেজেতে, আমার এন্ট্রিটা ছিল আমার ছোট ভাইকে যোগিন যোগিন বলে ডাকতে ডাকতে, ভীষণ রাশভারী মহিলা বড় পিসিমা, জোরে জোরে ডাকবে। তো দেবাশিসদা সেই রোলটা করেছিল যোগিনের। তো আমাকে শান্তনুদা বলেছিল যে তুমি যখন যোগিন যোগিন বলে ডাকবে, ডাকতে ডাকতে ঢুকবে স্টেজে, 3D ম্যান যেন রিসেপশন থেকে শুনতে পায় তোমার গলা, যেখানে বসে ও টাকা কালেক্ট করে সেইখান থেকে। আর তখন না কল্লুলি কিন্তু আমাদের মাইক ইউজ হতো না, তা আমার গলা জোর, তবুও আমার ভীষণ টেনশন ছিল যে আমি এটা কি করে অ্যাচিভ করব। এতই টেনশন যে ফাইনাল ডেতে অলমোস্ট আমি এন্ট্রি ভুলে যাচ্ছি। কিন্তু পল্লবদা ওয়াজ দেয়ার, পল্লবদা ওয়াজ অলওয়েজ দেয়ার লাইক গার্ডিয়ান এঞ্জেল। হঠাৎ এসে আমাকে বললো পিসি চলো, এক্ষুনি আমাদের এন্ট্রি আছে, চলো 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 বলে আমরা এন্ট্রি নিলাম। আমি ওইভাবে যোগিন বলে ডাকতে ডাকতে সেই ক্লিপটা, সেই এই এক্সপিরিয়েন্সটা আমার চিরকাল কখনো ভুলবো না। সেই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এনজয় করুন, আপনারা দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মা দুর্গার কাছে আমাদের কামনা। নমস্কার। হ্যাঁ, আমার ঠাকুরদা কাশিতে থাকেন। বাবা বিলেত যাওয়ার পর থেকে সাংঘাতিক মর্মাহত হয়ে আছে। সেকালের গোড়া লোক, বাবা যতটা পারেন চেপে যান, বাঁচিয়ে চলেন। আমাদের মান রাখতে বাবা অত বড় পিসির সঙ্গে ঝগড়া করতেও রাজি হতেন, কিন্তু বড় পিসির শেষ অস্ত্র দাদুকে বলে দেওয়ার ভয় দেখানো, ওতেই বাবা কাবু। অবশ্য বড় পিসির ভয়ে কম কাবু নন বাবা। আমি তো বুঝতে পারছি না, একজন ইয়ে মানে বউ পিসিকে তো ভয় পাবার কি আছে? এই যে অনু, ভাবছিলাম বুঝি ভুল বাড়িতেই ঢুকে পড়লেন না। জগিং কোথায় বাবা? পিসমশাই কোথায় গেলে? এসো 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 এসো। বাবা তো তোমাদের আনতে গেছে বটে। কোন দিকে? শিয়ালদায়? না মানে বললেন টেলিগ্রামে 7:30টায় গাড়ি। ও গাড়ি যে 10 মিনিট আগেও এসে পড়তে পারে সেটা বোধহয় আর খেয়াল হয়নি। জগিংটা আর বদলালো না। এরা কারা? এরা এরা মানে ইনি নিতানন্দ মুখার্জি। নমস্কার।
থাক, তোমাকে আর দিল্লিতে কায়দায় ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না। দরকার হলে আলাপটা আমি নিজেই করে নিতে পারবো। নমস্কার। এই বছর আমরা শরৎ উৎসব প্যান্ডেলে এবং স্টেজে সেলিব্রেট করতে পারছি না, সেটা ভীষণ দুঃখের কথা। তাই আমরা এই বছর পুরনো অষ্টমী দিনের নাটকগুলোকে রেমিনিস করে কিছু গল্প আর ক্লিপস তৈরি করেছি। আমি বাংলা স্ক্রিপ্ট ভালো করে পড়তে পারি না, তাই আমি আমার ডায়লগগুলো ইংলিশে লিখে মুখস্থ করি। In spite of this, I have been proud to be part of Kollol Natok team for several years, though I stuck to smaller roles. 2013-এ একটা বেশ মজার নাটক হয়েছিল, মনোজ মিত্রের দম্পতি। রোল অনুযায়ী ডাইরেক্টর সাহেব এই নাটকে আমাকে ডাবল রোল দিয়ে ফেললেন, মানে ডিগ্রি অফ ডিফিকাল্টি বাড়িয়ে দিলেন। আমাদের নাটক টিমে কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ সবাই মানত, যে স্টেজে অ্যাক্টারদের মধ্যে কেমিস্ট্রি হতে হবে, আর কমেডি নাটকে তো এই ফ্যাক্টরটা আরও ইম্পর্টেন্ট, along with টাইমিং। রিহার্সালে আমার দুটোই রোল গুলিয়ে যেত, কিন্তু অনেক রিহার্সাল আর হার্ডওয়ার্কের পরে 2013-এ অষ্টমী দিনে আপনাদের ভালোবাসা পেয়ে উই টার্ন দম্পতি ইন্টু আ বিগ হিট। আপনারা ডিজিটাল ক্লিপসগুলো এনজয় করুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার। আমার জিনিসটা হাত দিবা না তুমি, আমি কইয়া দিতাছি। রুদ্রে দাদা এসে ভাই নিজের বাপের বাড়ি এসে জিনিস নিয়ে রুদ্রে দাদা হয়ে যাও। যেমন মানুষ বাপ থেকে মন্দ কিছু করি। আমার বাবা তোমাদের কোন হলটাকে কাটি দিয়েছিল কেন? কাঠি দিব কেন, ছড়ি ঘোরাইছে। সালিয়া, দেশ বিখ্যাত সালিয়া, বুঝলি রামদেও মাইয়ারে এই মাইয়া যাতে আইতে আর শতল পাটি দুধের বাটি কিনা কিনা দিয়া যায়। টাকা কিনে পরে সাথে খাইতো না কি আর দেখা কিনা লাগিয়ে ছিল তোমার বাপের নাকে শুনি সুন্দরী মেয়ে ঘরে রাখতে গিয়েছিলে কেন? ইসলাম বই লাইফ আর পাইছিলা নইলে ওই মস্তান বাপের প্রশ্রয়ে সুন্দরী একদিন কল্লায় যাইতা উপতে ভিড়তা। আমি বললাম যে তুই উপরে গেতো আর উনি আমাকে সাত পাকে মেরে উদ্ধার করেছে। কত বড় রাজপুত্রের হাতে বাবা আমাকে দিয়ে দিয়েছিল না? বীরপুর আসলেন আমার জানা আছে। বহুত লেট হয়ে যাচ্ছে, নিয়ে যায় আমি যাই। ইয়াতে একটা সাইকেল দেখলেন, সেটা সাইকেল না ঢিঙ্কি। নমস্কার, সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবছরটা একটু অন্যরকম। গত 8 মাস ধরে ওয়ার্ক ফ্রম হোম করে করে এবার কিন্তু আমাদের পুজোটাও ভার্চুয়াল হচ্ছে। কল্লো নেদারল্যান্ডস এবার পুজো করবে না, এই সিদ্ধান্তটা শুনে প্রথমে কিন্তু খুব মন খারাপ হয়েছিল সত্যি, কিন্তু তারপরে বুঝলাম এটাই কিন্তু সবচেয়ে বড় এবং সঠিক সিদ্ধান্ত। কিন্তু পুজো হচ্ছে না বলে কি মজা করব না? অফকোর্স করব। এবার যে শাড়িগুলো এনেছিলাম পরবো বলে, সেগুলো বাড়িতেই পরবো, সাজুগুজু করব, ফটো তুলবো, তার সাথে অনেক খাওয়া দাওয়া করব আর করব গল্প। তো কল্লোলের গল্পের কথা যদি বলতে হয়, কল্লোলে প্রচুর পারফরমেন্সেস হয় পুজোর সময়, তার মধ্যে সবচেয়ে বড় আমার মনে হয় নাটক। আর এই নাটকের কথা কিন্তু আমি এখানে আসার আগে থেকেই শুনেছিলাম সপ্তর্ষির কাছ থেকে, যে নাটকটা কল্লোলের কত বড় ব্যাপার।
তাই 2018-তে যখন আমাকে সোমদি এই নাটক করার জন্য প্রস্তাব দেয়, আমি কিন্তু কিছু না ভেবেই হ্যাঁ করে দিয়েছি। মানে নাটক করতে পারবো এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু প্রথম দিন যখন রিহার্সেলে পৌঁছাই আর বুঝতে পারি যে আমার ক্যারেক্টারটা প্রচন্ড কমপ্লিকেটেড, আর অনেকগুলো লাইন্স মুখস্থ করতে হবে, অনেকগুলো লাইন্স আছে, আর আমার সঙ্গে যারা নাটক করবেন তারা হচ্ছে প্রচন্ড গুণী মানুষ, পারদর্শী, অনেক দিনের এক্সপিরিয়েন্স। তো এসব দেখে আমি প্রচন্ড ভয়ে আছি। তার উপর আমি শুনেছি যে ডিরেক্টর কিন্তু প্রচন্ড বকুনি দেয়, মানে ঠিকঠাক করে লাইন্স মুখস্থ না করলে। কিন্তু সত্যি কথা বলতে আমাকে কেউ বকুনি দেয়নি, উল্টে আমাকে সবাই খুব সাপোর্ট করেছে, সবকিছুতে খুব হেল্প পেয়েছি। না হলে তো আমার দ্বারা এটা হতো না। আমার জন্য এটা প্রথম নাটক। তো এই নাটক এটা ছিল একটা পুরোপুরি কমেডি নাটক, আর আমার চরিত্রটা হচ্ছে একটা দজ্জাল মেয়ে, সিম্পল কথায়, যে কিনা বিয়ে করতে একদমই রাজি নয়। তো তার প্ল্যান হচ্ছে তখন তাকে যে পাত্র দেখতে আসবে তাকে প্রচন্ড হিউমিলেট করে যা ইচ্ছা উল্টোপাল্টা বলে তাকে সে তাড়িয়ে দেবে, এটাই তার প্ল্যান। তো এটা করতে গিয়ে যা হচ্ছে, আমার সবকটা লাইন্স খুবই বিচ্ছিরি, হাস্যকর, কিন্তু আমাকে বলতে হবে খুব সিরিয়াসলি, হিউমিলিয়েটিং ভাবে। তো রিহার্সালের সময় কিন্তু এই চরিত্রটাকে নিয়ে আর এই চরিত্রের লাইন্সগুলো নিয়ে প্রচন্ড হাসাহাসি হয়েছে, মানে আমরা সবাই খুব হেসেছি। তো মা জানানি বলুন বাবা জনক, তবে শর্টে এক্ষুনি বেরোতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু কি জানো তো মা, তোমার এই দীপ্ত ললাটে আসন্ন বিবাহের ইঙ্গিত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আপনার কপালে যে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি বাবা জনক। কি মা? উত্তম মাত্র। অস্বাভাবিক ভাষাটা কন্ট্রোল করতে পারবি না? এমন তো ছিলি না, মিথ্যের বংশে মেয়ে, কত টাকার মালিক, একটা স্ট্যাটাস বলে তো কিছু থাকবে, সভ্যতা ভব্যতা। আরে মারো বলি তোমার সভ্যতা ভব্যতা, জানোই তো বিয়ে আমার ধান্দায় নেই। এর কাণ্ড কারখানা দেখে। কিন্তু আসল দিনে যখন আমাকে এটা করতে হচ্ছে অন স্টেজ, আর আমাকে এরকম একটা সিচুয়েশন ছিল যেখানে অর্ণব, মানে যে এই পাত্রের চরিত্রটা করেছে, ওকে দেখে আমি বলবো আপনি একটু হেঁটে দেখান তো, আপনি হাঁটতে পারেন না, আপনি ল্যাংড়া, আপনার গায়ের রংটা কি ফর্সা না মেকআপ করেছেন, আপনার চুলটা কি আসল না নকল, একটু টেনে টেনে দেখতে হবে। তো এইসব কাণ্ড কারখানাগুলো অন স্টেজ করতে গিয়ে আমার মানে প্রচন্ড হাসি পাচ্ছে, প্রচন্ড অকওয়ার্ড উইয়ার্ড লাগছে। এদিকে আমি দেখতে পাচ্ছি যে দর্শকে সবাই বসে খুব এনজয় করছে, খুব হাসছে, কিন্তু আমি এদিকে হাসতে পারছি না। তো নো প্রবলেমটা অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়েছিল, কিন্তু ফাইনালি কিন্তু নাটকটা খুব ভালোভাবে হয়। আর নাটকের পরে যেটা হয় সেটা হচ্ছে সবার থেকে অনেক অনেক প্রশংসা পেয়েছি। আমি জানি না আমি কতটা ভালো করেছি, কিন্তু সবাই খুব প্রশংসা করেছে, যেটা আমার সবসময় মনে থাকবে। কিন্তু এখন শুধু আগামী দিনের প্রতীক্ষা, নেক্সট বছর যেন সবাই আমরা একসাথে অনেক পারফরমেন্স করতে পারি, অনেক মজা করতে পারি, খুব ভালো করে পুজো কাটাতে পারি। এটা কি অনিমেষ মিত্রের বাড়ি? আপনি? আমি ওই সাধন বাবুর কাছ থেকে আসছি, মানে ওই মেয়ে দেখতে। এসো বাবা এসো, তুমি পাত্র? আগে হ্যাঁ আমি। পারবে বাবা পারবে, সব শুনেছো তো, এই ধরনের ভব্যতাবিহীন মেয়ে। সে আপনি কিছু চিন্তা করবেন না বাপু, সব জেনে শুনেই তো এসেছি। দেখি না কতটা অভদ্র হতে পারে আপনার ভাইজি। তবে মানে আপনি যদি একটু সাহায্য করেন। আমার দিক থেকে সব রকমের সাহায্য তুমি পাবে। পায়েল পায়েল, তা চাকরি বাকরি কিছু করো তো? চাকরি সেটা করার তো কোনো প্রয়োজন ছিল না, মানে খাবো দাবো ঘুমাবো, পত্নী সেবা করবো, ল্যাটা চুকে যাবে। বটেই তো বটেই তো। আমায় ডাকছো বাবু? এ কি আবার ওই বকবাবা থেকে ধরে এনেছো? ছি মা, ওর সম্বন্ধে এরকম কথা বলতেই নেই, উনি হলেন সিদ্ধ পুরুষ। যাক, আর পাল্টা দিতে হবে না। তাই নাড়ু গোপাল দিকে উনি এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? কিন্তু এ পাবলিককে তো আমি চিনি না। আপনার কাকা একটা পাত্র খুঁজছিলেন তো, তাই। তাই বলো বাছু, খুব শখ তাই না? বিয়ে শখ তো, সে তো ম্যাডাম অনেকদিন থেকেই। তা খোকা বাবুর নামটি কি? আজকে বিভ্রান্তকর। এরকম নাম খেয়ে রেখেছে? আজকে আমার বাবা। তো বাবার নাম কি উদ্ভ্রান্তকর? আপনি জানেন কি করে? আছে, তবে বাথরুমে।
সেদিন দুজনে দুলেছিল বনে। চুপ, এটা গান গান না। হ্যাঁ, তাও জানা আছে ম্যাডাম। শুক্তো থেকে শুরু করে মুড়ি ঘন্ট, বাইপাস করে কালিয়া, সিরাজের বিরিয়ানি থেকে শুরু করে পিঠার কাঠের চেলো কাবাব, এত বড় বড় রাজভোগ বানাতে পারি ম্যাডাম। এবারটা রান্নায় পাস করেছে নাকি? পারে। তা শরীরে কটা ফলস চড়ানো আছে? ফলস মানে? যেটা নেই অথচ আছে বলে চালাচ্ছিস। সেটা আবার কি ম্যাডাম? চুল অরিজিনাল না মিল? তোমার বিজ্ঞান হবে, অফকোর্স অরিজিনাল। নাকা, দাঁত, দাঁত নিজে, চোখ, চোখ চোখ বাপে। বাপে মানে? আরে ম্যাডাম, হেরিডিটির কথা বলছিলাম। বাবা চশমা, আমার কন্ট্যাক্ট লেন্স। ফ্যামিলি মেম্বার? ছোট পরিবার, সুখী পরিবার, বাবা মা, এক সন্তান আমি। নমস্কার। পুজোর সময় চলে এলো, নীল আকাশ। ব্যাপারটা হচ্ছে যে এই বছর তো পুজো করা গেল না, খুব খারাপ লাগছে। কারণ সেই বাড়ির বাইরে এখানে এসেই এত পুজোর কাছাকাছি আমি থাকতে পেরেছি। আর একটা সবচেয়ে বড় যেটা আকর্ষণ ছিল আমার কাছে পার্সোনালি, সেটা হচ্ছে নাটক। সেই স্কুল জীবনের পরে নাটক করিনি, তারপরে সেই 20 বছরের গ্যাপে এখানে এসে নাটক করা আবার ভীষণ ভালো লাগে। নাটক করতে এখন সবার বাড়ি যাওয়া, 5 মাস ধরে রিহার্সাল, 5-6 মাস ধরে ডিরেক্টরের বকুনি খাওয়া, তারপরে সবাই মিলে যখন নাটকটা শেষ অবধি মঞ্চস্থ হয়, তারপরে যে যে দারুণ যে একটা ফিলিং আসে, যে কিছু একটা বেরিয়ে গেল, লোকজনের হাততালি, তারপরে সবাই যখন বলে দারুণ হয়েছে, এটা ওই খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এই জিনিসটা এই বছর ভীষণ মিস করছি। আমি কল্লোলের নাটক নিয়ে গত 3 বছর করেছি। তার মধ্যে অনেক কয়টা ঘটনা অবশ্যই খুবই জড়িয়ে আছে, বাট সবচেয়ে ভালো যেটা মনে পড়ে সেটা হচ্ছে গতবারের নাটক ছিল আমাদের বিচিত্রা অনুষ্ঠান 2019-এ, 10 বছরের। ভীষণ মজার নাটক, ভীষণ মজার নাটক, এত মজা, এবং আমার একটা ভীষণ কমিক্যাল রোল ছিল, সব দারুণ লাগছিল করতেও। তো লাস্ট সিন যেটা ছিল, একদম লাস্ট সিনে বিশাল বড় স্ক্রিপ্টে 4 পাতা ধরে অনেক কিছু ছিল যে আমাকে ম্যাজিক দেখাতে হবে যে অনুষ্ঠানের শেষে। তো সেই 4 পাতা ধরে তো ম্যাজিক দেখানোর ক্ষমতা তো নেই আমাদের। তো ডাইরেক্টর আমার উপর ছেড়ে দিয়েছিলেন যে তুমি যা চাও সেটাই করো। তো আমি অনেক রকম ভেবেছি, করেছি, তারপরে মোটামুটি যে হাল ছেড়ে দিয়েছিলাম যে লাস্ট দিন যা হবে আমি ট্রাই করবো, যা মাথায় আসবে তখন স্টেজে আমি সেটাই করব। 3-4টে ছোটো প্রিপারেশন নিয়েছিলাম এবং সেই সিনটা করে ফেলি তখন। এবং 10-5 মিনিটের বোধ হয় যে জল খেয়ে নিলাম, তো জল শেষ, গ্লাসে তো ম্যাজিক হয়ে গেলো, এই যে জল নেই। তারপরে একটা সুতো টেনে কেটে দিলাম, তো এই দেখুন 2 পিস থেকে 1 পিস হয়ে গেল। তো এরকম এক্সট্রা একটা করেছিলাম। তো যেটা ভালো লেগেছিলো যে তারপরে স্টেজ থেকে বেরিয়ে আসার পরে ওই সামনে যত বাচ্চারা থাকে, হ্যাঁ, তার মধ্যে আমার মেয়েওরা ছিল, তারা এসে একদম যে কী ম্যাজিক, এটা কী ম্যাজিক, এই বোকা 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 ম্যাজিক। সো তারা এত ভালো এনজয় করেছিল, এটা আমার এখনও লাগে যে ঠিকঠাক ভালোই নামাতে পেরেছিলাম। এবং তারপরে আরেকটা আশ্চর্য ঘটনা যেটা খুব হয়েছিল যে কলকাতা এয়ারপোর্টে, তারপরে সেই বছরই বাড়ি গেছি 2019-এর শেষে, কলকাতা এয়ারপোর্টে ফিরছি, ওই সময় হঠাৎ একজন থেকে পিছন থেকে বলে যে আপনি প্রীতম দা? হ্যাঁ, আপনার সেই নাটকটা বিচিত্রা অনুষ্ঠান খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে তো হেসেই মরছিল যে লাস্টে যে ওই আপনি যে ম্যাজিকটা দেখাচ্ছিলেন। ওকে আমি দেখিও নি, চিনিও না ওনাকে, ওনার হল্যান্ডে আছেন, বাট ওই রকমভাবে হঠাৎ কেউ কলকাতায়, আমি নেদারল্যান্ডসে বসে নাটক করেছি, সেটা এরকমভাবে কেউ রেফার করতে পারবে আমি ভাবিনি। তো ভীষণ বড় মিস, বাট আমাদের এটা সঠিক সিদ্ধান্ত যে এবছর পুজোটা না করা। সামনের বছর আমরা হোপফুলি খুব ভালোভাবে ফিরে আসবো। শুরু করছি ছানার গাড়ি, আপনারা ভালো করে দেখুন। চুপ করলাম, ভেঙে গেল, দুটো পিস হয়ে গেল। আপনাদের যখন ভালো লেগেছে আমি আরো করি। এই যে দেখুন, এই যে জল,
জল খুব মন দিয়ে দেখবেন, হ্যাঁ, চোখটা বন্ধও করতে পারেন। এই যে ধরুন, সবাই আকাশের দিকে তাকান। আকাশ অন্ধকার, জল নেই। বৃষ্টি বর্ষার সময় ছাতা ছাতা বন্ধ, ছাতা সবাই দেখুন ভালো করে চোখ খুলে দেখবেন, বন্ধ ছাতা, বন্ধ বন্ধ, আকাশের দিকে তাকাতে হবে। হ্যাঁ, পরের দিকে যাচ্ছি, সময় লাগে, এটা খুব ভালো বাজি, এটা মন দিয়ে দেখবে, মিস করে গেলে আর করতে পারবো না কিন্তু। হ্যাঁ, ঠিক করে করবে। এই একটা দড়ি, একটা দড়ি, সাদা দড়ি, হ্যাঁ সাদা দড়ি, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। হ্যাঁ, টাটা টাটা, এই আব্রাকাডাব্রা হিন্দি ঝড় কাটলো তোকে আজকেই। এবার এবার আজকে লাস্ট ম্যাজিক, যার পর্যন্ত কেউ দেখায়নি, এখনো দেখায় না, ভবিষ্যতেও দেখাতে পারবে না। যদি মিস করে যান আপনাদের নিজের প্রবলেম, আমার নয়। এই যে এই যে রেডি, 3, 2, 1, সবাই চোখ বন্ধ করবেন, সবাই চোখ বন্ধ, 3, 2, 1, সবাই চোখ খুলুন, দেখুন বন্ধ গেছে।